হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। তো প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতি পূর্বে আজকে আমরা যে টপিকটা আলোচনা করব অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আজকের আলোচনা হচ্ছে আমাদের জিওগ্রাফি নিয়ে। অলরেডি কিন্তু আমরা জিওগ্রাফি থেকে কি কি প্রশ্ন করবে পার্ট ওয়ানে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের পার্ট টু। ওকে, প্রত্যেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। যে যাদের জিওগ্রাফিতে অনার্স তারাই যে পড়বে এমনটা নয়, যাদের জিওগ্রাফি ছিল না তাদেরকেও পড়তে হবে। কারণ এই যে আলোচনাগুলো করছি সেগুলো কিন্তু একদম বেসিক লেভেলের, অর্থাৎ ক্লাস 8 লেভেলের আলোচনা। তাই প্রত্যেকটা স্টুডেন্টকে, অর্থাৎ যারা তোমরা ইন্টারভিউ দেবে, প্রত্যেকে ভালো করে দেখে যাবে জিনিসগুলো। এখান থেকে কিন্তু খুবই ইন্টারভিউ প্রশ্ন করে থাকে। চলো ফার্স্ট কোশ্চেন দেখো। প্রথম প্রশ্ন বলছে পৃথিবীর আকৃতি কেমন। আচ্ছা বলুন তো পৃথিবীর আকৃতি কেমন। প্রশ্ন, আচ্ছা বলুন তো পৃথিবীর আকৃতি কেমন। কি হবে অ্যান্সার? স্যার পৃথিবীর আকৃতি সম্পূর্ণ গোলাকার নয়। পৃথিবীর আকৃতি মানে পৃথিবীর প্রকৃত আকৃতিকে জিওয়েড বলা হয়। কি বলা হয়? তাহলে পৃথিবীর যে আকৃতি সেটা কিসের মতো? জিওয়েডের মতো। অর্থাৎ পৃথিবীর নিজের অক্ষে আবর্তনের ফলে নিরক্ষীয় অঞ্চলে কিছুটা স্ফীত, স্ফীত মানে চওড়া মোটা, এবং উত্তর ও দক্ষিণ গোলার্ধে কিছু সামান্য হলেও চাপা রয়েছে, মানে ভেতর দিকে ঢোকা রয়েছে। এই কারণে পৃথিবীর আকৃতি একটি সাধারণ গোলক বা উপবৃত্তকার নয়, বরং এটি জিওয়েডের মতো। তাহলে মনে থাকবে। তাহলে যদি তোমাকে ইন্টারভিউ জিজ্ঞাসা করে স্যার পৃথিবীর আকৃতি কেমন, তাহলে বলবে হ্যাঁ স্যার পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো বা জিওয়েডের মতো। কারণ পৃথিবীর মিডিল অংশ অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলটি একটু স্ফীত হয়, এবং দুই প্রান্ত অর্থাৎ মেরু অঞ্চল কি হয়? একটু চ্যাপ্টা হয়। এই জন্য পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো। এইভাবে আনসার করতে হবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এ কথা কোন বিজ্ঞানী প্রমাণ করেছিলেন। খুব ভালো প্রশ্ন এটা। পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরছে এটা কোন বিজ্ঞানী প্রমাণ করেছিলেন? এটি পোল্যান্ডের বিজ্ঞানী নিকোলাস কোপারনিকাস প্রথম প্রমাণ করেছিলেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সূর্য কেন্দ্রিক মতবাদ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে আহ্নিক গতি কাকে বলা হয়। আমরা জানি পৃথিবীর দুটি গতি রয়েছে, একটাকে বলা হয় আহ্নিক গতি আর একটাকে বলা হয় বার্ষিক গতি। তাহলে আহ্নিক গতি কাকে বলা হয়? পৃথিবীর নিজের অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্ব দিকে যে ঘূর্ণন গতি সম্পন্ন করে তাকে বলছে কি? আহ্নিক গতি। মনে থাকবে, আহ্নিক মানে কি? দৈনিক গতি। আহ্নিক কথার অর্থ হচ্ছে দৈনিক গতি। অর্থাৎ পৃথিবী যখন নিজের অক্ষের ওপর কেন্দ্র করে সে তার নিজের চারিপাশে ঘোরে, তাকে আমরা কি বলবো? পৃথিবীর আহ্নিক গতি বলবো। আর এটা অবশ্যই পশ্চিম থেকে পূর্ব দিকে হচ্ছে, মনে থাকবে। চলে আসি আমরা পৃথিবীর বার্ষিক গতি বা সরি পৃথিবীর আহ্নিক গতির মান কত যদি ইন্টারভিউ জিজ্ঞেস করে। তাহলে পৃথিবীর আহ্নিক গতি বা দৈনিক গতির মান কত? কি হবে? 24 ঘন্টা। যদি আমরা স্পেসিফিক করে বলতে চাই তাহলে কি বলবো আমরা? 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। মনে থাকবে, 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। চলো নেক্সট কোশ্চেন দেখো। পৃথিবীর আহ্নিক গতির ফলে কি কি ঘটতে পারে? খুব ভালো একটা প্রশ্ন। পৃথিবীর আহ্নিক গতির ফলে কি কি ঘটতে পারে? আহ্নিক গতির ফলে দিন ও রাত্রির সৃষ্টি হয়, মানে দিন রাত্রি হয়ে থাকে। সূর্যোদয় এবং সূর্য অস্ত হয়। স্থানভেদে সময়ের পার্থক্য দেখা যায়। বায়ু ও সমুদ্রের দিক পরিবর্তন ঘটে। এছাড়াও পৃথিবীর মেরু অঞ্চলে চাপা ও নিরক্ষীয় অঞ্চল স্ফীত হয়। তাহলে এগুলো আমরা পড়লাম। এত কিছু জানার দরকার নেই। আমরা কি বলবো? দিন রাত্রি হয়, সূর্যোদয় সূর্যাস্ত হয়, স্থানভেদে পার্থক্য দেখা যায়, এইগুলো। এখান থেকে আরেকটা পয়েন্ট তোমাদেরকে বলে রাখি, অনেকটা লেখা হয়নি খো, যে এই যে জোয়ার এবং ভাটা, এই জোয়ার ভাটাটাও কিন্তু পৃথিবীর আহ্নিক গতির কারণে হয়ে থাকে, এটা কিন্তু মনে রেখো। চলো নেক্সট দেখো, পৃথিবীর বার্ষিক গতি কাকে বলা হয়? বার্ষিক গতি বলতে বোঝাচ্ছে পৃথিবী সূর্যের চারিদিকে উপবৃত্তকার কক্ষপথে একবার পূর্ণ আবর্তন করতে যে সময় লাগে তাকে বলছে কি? পৃথিবীর বার্ষিক গতি। তাহলে পৃথিবীর বার্ষিক গতির পরিমাণ কত? সেটা হবে কি? 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এটা ইম্পর্টেন্ট, মনে রাখবে। পৃথিবীর বার্ষিক গতির মান কত? পৃথিবীর বার্ষিক গতির মান হচ্ছে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। নেক্সট দেখো, পৃথিবীর বার্ষিক গতির ফলে কি কি ঘটে। তাহলে পৃথিবীর বার্ষিক গতির কি কি ফলাফল? ঋতু পরিবর্তন হচ্ছে, একটা দেখলাম। দিন রাত্রির দৈর্ঘ্যের যে তারতম্য সেটা ঘটছে। এটা কিন্তু মাথায় রাখবে। দিন রাত্রি ঘটছে কিসের কারণে? আহ্নিক গতি। কিন্তু দিন রাত্রি যে দৈর্ঘ্যের যে পরিবর্তন ঘটছে সেটা হচ্ছে বার্ষিক গতি। সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়ন ঘটছে, লিপিয়ার ঘটছে। এগুলো কিন্তু সবই কিন্তু পৃথিবীর বার্ষিক গতির কারণে হয়। বা আমরা বলতে পারি যে পৃথিবীর বার্ষিক গতির কারণে কি হতে পারে? চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, এগুলো হয়ে থাকে।
অমাবস্যা, পূর্ণিমা এগুলো হয়ে থাকে। এগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। নেক্সট, পৃথিবীর নিরক্ষরেখার মান কত? খুব ভালো একটা প্রশ্ন। পৃথিবীর নিরক্ষরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। কি বললাম? তাহলে পৃথিবীর নিরক্ষরেখার মান কত ডিগ্রি হবে? পৃথিবীর নিরক্ষরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট বলছে কর্কটক্রান্তি রেখার মান কত? এই কর্কটক্রান্তি রেখার মান হচ্ছে কত? 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ। কত বললাম? 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশকে কি বলা হয়? কর্কটক্রান্তি রেখা। তোমরা প্রত্যেকে গ্লোব দেখেছো, গ্লোবে কি রয়েছে? 23.5 ডিগ্রি মানটিকে বলা হয় কি? কর্কটক্রান্তি রেখা। ওকে, দেখো ছবিটা ভালো করে প্রত্যেকে লক্ষ্য করো। দেখো এই ছবিটাতে দেখো ভালো করে, এই যে দাগগুলো দেখতে পাচ্ছ, মানে পূর্ব থেকে পশ্চিম দিকে, এই যে পূর্ব থেকে পশ্চিম দিকে যে দাগগুলো দেখতে পাচ্ছি আমরা, এই যে দাগগুলো, হ্যাঁ, এই যে দাগগুলো দেখো, আমি যে কারসার দিয়ে দেখাচ্ছি, এই যে দাগগুলো, এই দাগগুলো, এগুলোকে আমরা কি বলবো বলতো? অক্ষরেখা বলবো। তাহলে আমরা এই যে মোটা দাগটা, এই যে ডিপ কালারের কালো দাগটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় নিরক্ষরেখা বলা হয়। তারপরে যখন আমরা দেখতে পাবো 23.5 ডিগ্রি মান, অর্থাৎ 23.5 ডিগ্রি যখন চলে আসবে, অর্থাৎ 23.5 ডিগ্রি মানে এই পর্যায়ে থাকবে, এই যে এই পর্যায়ে থাকবে, এই 23.5 ডিগ্রি মানটিকে আমরা কি বলবো বলতো? একদমই তাই। কি বলবো আমরা? গুড, একদমই তাই। সেই 23.5 ডিগ্রি মানকে আমরা কি বলবো? কর্কটক্রান্তি রেখা বলবো। বুঝতে পেরেছো? তাহলে 23.5 ডিগ্রি উত্তরকে আমরা কি বলবো? কর্কটক্রান্তি রেখা। তারপর নেক্সট দেখো, মকরক্রান্তি রেখা কাকে বলবো? মকরক্রান্তি রেখা হচ্ছে যেটা আমাদের নিরক্ষরেখার দক্ষিণ দিকে থাকবে, অর্থাৎ 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে কি বলবো আমরা? সরি, 23.5 ডিগ্রি অক্ষাংশকে আমরা কি বলবো? দক্ষিণ অক্ষাংশকে, সেটা আমরা মকরক্রান্তি রেখা বলবো। মনে থাকে জানো। তাহলে আমরা কর্কটক্রান্তি কাকে বলছি? নিরক্ষরেখার উত্তর দিকে, অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশকে কি বলবো আমরা? কর্কটক্রান্তি রেখা। আর 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে আমরা কি বলবো? মকরক্রান্তি রেখা। এই দুটো কিন্তু ভালো করে মনে রাখবে। ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে চাইছো, আমাদের ডাব্লিউবি এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র রেডি রয়েছে। তো তোমরা চাইলে সেগুলোকে পারচেস করে সামান্য অর্থের বিনিময়ে সেগুলো তোমরা কিনে পড়তে পারবে। এখানে প্রত্যেকটা ফোল্ডার দেওয়া আছে, দেখতে পাচ্ছ, আদার্স, ইংরেজি, গণিত, শ্রেণী বই, ভূগোল, বাংলা, ডিএলএড বই, সহজ পাঠ, প্রিভিয়াস ইয়ার কোশ্চিন এবং সমস্ত জেলা এবং প্রত্যেকটা টপিক, অর্থাৎ যে যার যে সাবজেক্টে অনার্স, এখানে দেখতে পাচ্ছ অনার্স বলে একটা পিডিএফ দেওয়া আছে, দেখতে পাবে তোমরা এখানে। এখানে রয়েছে অ্যাকচুয়ালি, দেখো অনার্স সাবজেক্ট, এই অনার্স সাবজেক্ট মানে এখানে যার যে সাবজেক্টে অনার্স সমস্ত কিছু পিডিএফ কিন্তু দেওয়া আছে। তো তোমরা যদি আমাদের পিডিএফগুলো পারচেস করতে চাও, অবশ্যই আমাকে এসএমএস করবে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি ক্লিক করো, জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখবে প্রচুর পিডিএফ তোমাদের ওপেন হয়ে যাবে। তারপরে যদি চলে আসো এখানে বাংলাতে যদি ওপেন করো, যাদের বাংলাতে অনার্স তাদের এখানে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে, গ্রামার রয়েছে। তাছাড়া যদি চলে আসি আমরা ইংরেজিতে যাদের অনার্স তারা যদি এখানে ক্লিক করো, এখানে প্রত্যেকটা ইংরেজি সাহিত্য, মানে ইংরেজি সাহিত্য থেকে কী কী প্রশ্ন আসবে সব কিছু দেওয়া আছে। এছাড়াও যদি আমরা শ্রেণী বইয়ে ক্লিক করি, অর্থাৎ এখানে দেখতে পাবো আমাদের শ্রেণীতে যে সমস্ত বইগুলো রয়েছে সেই বইগুলোর ভেতর থেকে কী কী প্রশ্ন করবে সব কিছু সুন্দর করে রাখা আছে। আবার যদি আদার্সে ক্লিক করি, এখানে আমাদের যে ফোল্ডারটা ওপেন হবে, জাতীয় সঙ্গীত, জাতীয় গান, জাতীয় পতাকা, এনসিইআরটি, সমস্ত কিছু, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, মডেল স্কুল, মানে এ থেকে জেড পর্যন্ত ইন্টারভিউর জন্য যা যা দরকার, ন্যাশনাল এডুকেশন পলিসি, সব কিছু তোমাদের কভার করা আছে, প্রত্যেকটা জিনিস। গণিত, অঙ্ক থেকে যাদের যে সাবজেক্ট অনার্স আছে, এছাড়াও গণিত থেকে যে যে প্রশ্নগুলো করবে সব কিছু দেওয়া আছে। তো তোমরা ভূগোল বা পরিবেশ থেকে যা যা পড়তে হবে সব কিছু এখানে দেওয়া আছে, তোমরা ইজিলি কিন্তু সমস্ত কিছু পড়তে পারবে, ঠিক আছে, যেগুলো কিন্তু ইন্টারভিউর জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো, পিডিএফগুলোকে কিনে নাও, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। পৃথিবীর মেরু অঞ্চলের মান কত? পৃথিবীর মেরু অঞ্চলের মান কত হবে? 90 ডিগ্রি। এটা কিন্তু ইম্পর্টেন্ট, মনে রেখো। পৃথিবীর মেরু অঞ্চলের মান কত হবে? পৃথিবীর মেরু অঞ্চলের মান হবে 90 ডিগ্রি উত্তর অক্ষাংশ আর 90 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। নেক্সট কোশ্চেন, আচ্ছা বলুন তো ফেরেলের সূত্র বলতে আপনি কি বোঝেন? ইন্টারভিউ প্রশ্ন। কি বলবে? পৃথিবীর ঘূর্ণনের কারণে চলমান বায়ুস বা সমুদ্র স্রোত উত্তর গোলার্ধের ডান দিকে একটু বেগে প্রবাহিত হয়, উত্তর গোলার্ধের ডান দিকে প্রবাহিত হয়, আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেগে প্রবাহিত হয়। একে কি বলা হয়? ফেরেলের সূত্র বলা হয়। মনে থাকবে। তাহলে ফেরেলের সূত্রটা কি? ফেরেলের সূত্র হচ্ছে পৃথিবীর ঘূর্ণনের কারণে বায়ু বা সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে একটু ডান দিকে আর দক্ষিণ গোলার্ধে একটি বাম দিকে বেঁকে প্রভাবিত হয়, মানে একে কি বলা হয়? ফেরেলের সূত্র বলা হয়। মনে থাকে জানো। নেক্সট চলে আসি, লিপিয়ার বলতে আপনি কি বোঝেন? পরের প্রশ্ন, লিপিয়ার বলতে আপনি কি বোঝেন? যে বছর 366 দিনে হয়। আমরা সাধারণত জানি যে আমাদের বছর 365 দিনে হয়, কিন্তু যে বছর বছরের সংখ্যা 366 দিন থাকে সেই বছরকে কি বলা হয়? লিপিয়ার বলা হয়। এবছর ফেব্রুয়ারি মাস কিন্তু 29 দিনে হবে।
নেক্সট দেখো, পৃথিবীর অক্ষ বা মেরুরেখা কাকে বলা হয়? পৃথিবীর অক্ষ বা মেরুরেখা কি? পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুকে সংযোগকারী কাল্পনিক রেখাকে পৃথিবীর অক্ষ বা মেরুরেখা বলা হয়। তাহলে কি বললাম? পৃথিবীর যে দুটো বৃন্ত রয়েছে মেরু, ঠিক আছে, তাহলে সেই দুটোকে মেরুরেখা বলা হয়। দেখে নে, আমি ছবিটি দেখাই তাহলে বুঝতে পারবে। দেখো ছবিটা একটু দেখে দিই। দেখো এই জায়গাটা ভালো করে, এই যে দেখতে পাচ্ছ 90 লেখা আছে, এই জায়গাটা, এই জায়গাটা কি বলে, যে পয়েন্ট করে আমি দেখাচ্ছি, দেখো এই যে 90, এটাকে বলা হয় কি? মেরু রেখা বলা হয়। আবার ঠিক নিচের দিকে রয়েছে, এটাকেও কি বলা হয়? মেরু রেখা বলা হয়। তাহলে মেরু রেখা সম্পর্কে বুঝতে পারলে। তাহলে পৃথিবীর অক্ষ বা মেরুরেখা কাকে বলা হয়? পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুকে সংযোগকারী যে কাল্পনিক রেখাটি থাকে তাকে কি বলা হয়? পৃথিবীর অক্ষ বা মেরুরেখা বলা হয়। তাহলে ওইগুলো আমরা যে পয়েন্টগুলো দেখালাম সেগুলোকে কি বলা হয়? পৃথিবীর মেরু বলা হয়। তাহলে মেরু রেখা কাকে বলছে? দেখো মেরু রেখা বলতে বোঝাচ্ছে এই যে 90 ডিগ্রি দেখতে পাচ্ছ, আর নিচে থাকবে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রিকে দেখো কানেক্ট করছে যে রেখা, এই যে রেখাটা কানেক্ট করছে একদম, দেখো এই যে রেখাটি কালো রঙের যে মোটা দাগটা যে কানেক্ট করছে, এটাকে বলা হয় কি? পৃথিবীর অক্ষ বলা হয়। একদম মিডিল বরাবর আসবে, ঠিক আছে, মিডিল বরাবর একটা গোল ধরো, যদি আলু নাও, গোল যদি আলু নাও, তার মিডিল দিয়ে যদি একটা তুমি পেরেক ঢুকিয়ে দাও, তাহলে সেটা কি হবে? পৃথিবীর অক্ষ। সেম জিনিস। নেক্সট দেখো, নেক্সট বলছে পৃথিবীর অক্ষ ও কক্ষতলের সাথে কত ডিগ্রি কোণে অবস্থান করে? তাহলে পৃথিবীর অক্ষ তার কক্ষতলের সাথে 66.5 ডিগ্রি কোণে অবস্থান করে। তারপর নেক্সট কোশ্চিন, পৃথিবীর নিরক্ষীয় তল, ভালো করে মনে রাখবে, পৃথিবীর নিরক্ষীয় তল কক্ষতলের সাথে কত ডিগ্রি কোণে থাকে? সেটা হবে 23.5 ডিগ্রি কোণে থাকে। আবারও বলছি দেখো, পৃথিবীর নিরক্ষীয় তল কক্ষতলের সাথে কত ডিগ্রি কোণে থাকে? 23.5 ডিগ্রি। আর যদি বলা হয় পৃথিবীর অক্ষ কক্ষতলের সাথে কত ডিগ্রি কোণে থাকে? 66.5 ডিগ্রি কোণে থাকে। চলো নেক্সট কোশ্চেন দেখো, পৃথিবীর নিরক্ষীয় তল কক্ষতলের সাথে 23.5 ডিগ্রি কোণে থাকে, এটা আমরা কিন্তু জেনে গেলাম ইন্টারভিউ করে প্রশ্নগুলো। তারপর দেখো আবার একটা গুরুত্বপূর্ণভাবে আমরা দেখব যে লিপিয়ার কিভাবে হয়। লিপিয়ারটা কিভাবে হয় ইন্টারভিউ জিজ্ঞেস করে, যে পৃথিবী সূর্যের চারিদিকে একবার প্রদক্ষিণ করতে প্রকৃতপক্ষে সময় লাগে 365 দিন, 5 ঘন্টা, 48 মিনিট, 46 সেকেন্ড। তাই অতিরিক্ত প্রায় 6 ঘন্টা প্রতি বছর জমতে জমতে 4 বছর প্রায় হচ্ছে 24 ঘন্টা, প্রায় 24 ঘন্টা বা একদিন হয়ে যায়। এই অতিরিক্ত দিনটিকে আমরা ফেব্রুয়ারি মাসে যোগ করে 29 দিনে করি, যার কারণে সেই বছরের সংখ্যা 366 দিন হয়। এটা কি আমরা কি বলবো? লিপিয়ার। তাহলে লিপিয়ারে কি হবে? লিপিয়ারের যে যদি 4 দিয়ে ভাগ হয়ে যায়, কোনো একটা ইয়ার, কোনো একটা সাল যদি 4 দিয়ে ভাগ মিলে যায়, সেটাকে আমরা কি বলবো? লিপিয়ার বলবো। মনে থাকবে। আর যে সমস্ত শতাব্দী বছরগুলো রয়েছে, যেমন 200, 300, 400, সেগুলো যদি 400 দিয়ে ভাগ করে মিলে যায়, সেগুলোকে আমরা লিপিয়ার বলবো, আদারওয়াইজ কিন্তু আমরা লিপিয়ার বলবো না। নেক্সট কোশ্চেন, মহাবিশ্ব বলতে আপনি কি বলছেন? যেদিন পৃথিবীর দিন রাত্রি সমান হয় সেই দিনটিকে আমরা কি বলবো? মহাবিষুব বলবো। এই দিনে সূর্য নিরক্ষরেখার উপরে লম্বভাবে কিরণ দেয়, এটাকে বলছে কি? মহাবিষুব। যেমন 21শে মার্চ হচ্ছে মহাবিষুব, আর 23শে সেপ্টেম্বর কি হবে? জলবিষুব। 23শে সেপ্টেম্বরকে আমরা কি বলবো? জলবিষুব বলবো। দেখো বলছে বাংলা পরিভাষায় জলবিষুব বলতে শরৎ বিষুবকে বোঝানো হয়। এই দিন সূর্য নিরক্ষরেখার ওপরে লম্বভাবে কিরণ দেয় এবং দিন রাত্রি সমান হয় বলে এটাকে কি বলা হয়? জলবিষুব বলা হয়। তারিখটি কবে? 23শে সেপ্টেম্বর। নেক্সট দেখো, কর্কট সংক্রান্তি কাকে বলা হয়? খুব ভালো একটা প্রশ্ন। কর্কট সংক্রান্তি কাকে বলছে? যেদিন সূর্য কর্কটক্রান্তি রেখার ওপরে অর্থাৎ 23.5 ডিগ্রি অক্ষাংশের ওপরে লম্বভাবে কিরণ দেয়, তাকে আমরা কি বলবো? কর্কট সংক্রান্তি। তাহলে কি বললাম? যখন কর্কটক্রান্তি রেখার ওপরে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে, সেটাকে আমরা কি বলবো? কর্কট সংক্রান্তি বলবো। এখানে ডেটটা কবে? সেটা হচ্ছে 21শে জুন। তাহলে 21শে জুনকে আমরা কি বলবো? কর্কট সংক্রান্তি বলবো। এক্ষেত্রে কি হবে? উত্তর গোলার্ধের দিন সংখ্যা বড় হবে, আর দক্ষিণ গোলার্ধের দিন সংখ্যা খুবই ছোট হয়ে যাবে। নেক্সট দেখো, মকর সংক্রান্তি কাকে বলা হয়? যে দিন, মানে যেদিন, মানে মকর ক্রান্তি রেখার ওপরে আমরা একটা পেলাম কর্কট ক্রান্তি রেখা, আর একটা পেলাম আমরা কি? মকর ক্রান্তি রেখা। যখন মকর ক্রান্তি রেখার ওপরে সূর্য লম্বভাবে কিরণ দেবে, সেই দিনটাকে আমরা কি বলবো? মকর সংক্রান্তি রেখা বলবো।
তারিখটা কবে হবে? 22শে ডিসেম্বর। দক্ষিণ গোলার্ধের দিন হচ্ছে সব থেকে বড়, আর উত্তর গোলার্ধের দিন হচ্ছে সব থেকে ছোট। ঠিক তার উল্টো। তারপর চলে আসি অনসূর কাকে বলে। পৃথিবী এবং সূর্যের দূরত্ব সব থেকে যখন কাছে থাকবে, অর্থাৎ পৃথিবী এবং সূর্যের সব থেকে নিম্ন দূরত্বকে কি বলছে? অনুসূর। এটা হচ্ছে 3 জানুয়ারি। এই দিনটা কবে হবে? 3 জানুয়ারি হবে। আর এটা ডিস্টেন্স কত হবে? প্রায় 14,70,00,000। ঠিক আছে, 14,70,00,000 কিলোমিটার হয়ে থাকে ডিস্টেন্স। আর অপসরটা কি? অপসর হচ্ছে পৃথিবী এবং সূর্যের দূরত্ব যখন সব থেকে বেশি হবে। পৃথিবী এবং সূর্যের দূরত্ব যখন সব থেকে বেশি হয় সেটাকে আমরা কি বলবো? অপসূর বলবো। এটা কি হবে? 4 জুলাই। এর দূরত্ব কত হয়? মানে তোমার 15,20,00,000 কিলোমিটার। এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, সূর্যের উত্তরায়ণ বলতে আপনি কি বোঝেন? সূর্যের উত্তরায়ণ বলতে বোঝাচ্ছে যখন সূর্যের লম্ব কিরণ ধীরে ধীরে মানে কি বলছে, মকর ক্রান্তি রেখা থেকে কর্কট ক্রান্তি রেখার দিকে যায়, সেটাকে আমরা কি বলবো? সূর্যের উত্তরায়ণ। উত্তরায়ণ মানে কি? দক্ষিণ থেকে সূর্য যখন উত্তর দিকে মানে যেতে শুরু করে, অর্থাৎ 22শে ডিসেম্বর থেকে 21শে জুন। তাহলে 22শে ডিসেম্বরে কোথায় থাকে সূর্য? 22শে ডিসেম্বরে সূর্য থাকবে দক্ষিণে। সেটা কি হবে? 21শে জুনে উত্তরে গিয়ে পৌঁছাবে। সেটাকে আমরা কি বলবো? সূর্যের উত্তরায়ণ। আর সূর্যের দক্ষিণায়ন কাকে বলছে? যখন সূর্য কর্কটক্রান্তি রেখার থেকে মকরক্রান্তি রেখার দিকে চলাচল করতে শুরু করে, সেটাকে আমরা কি বলবো? সূর্যের দক্ষিণায়ন। এটা কি হবে? 21শে জুন থেকে 22শে ডিসেম্বর। একই জিনিস, ঠিক উল্টো হয়ে গেল। নেক্সট কোশ্চেন, নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়? সাধারণত নিশীথ সূর্যের দেশ বলতে বোঝাচ্ছে মানে এমন কিছু দেশ রয়েছে যেখানে 6 মাস দিন এবং 6 মাস রাত্রি থাকে। যে কারণে যখন 6 মাস রাত্রি থাকে তখন গভীর রাতে সূর্যের আলো দেখতে পাওয়া যায়। এটাকে বলা হয় কি? নিশীথ সূর্য। এটা দেখতে পাওয়া যায় সাধারণত নরওয়ের হ্যামারফেস্ট বন্দরে। মনে থাকে যেন, নরওয়ের হ্যামারফেস্ট বন্দরে। আমাদের পশ্চিমবঙ্গে কয়টি ঋতু আছে এবং কোন কোন মাস নিয়ে গঠিত? আমাদের পশ্চিমবঙ্গে বেসিক্যালি 6টি ঋতু রয়েছে। একটা হচ্ছে কি গ্রীষ্ম, যেটা হচ্ছে কি বৈশাখ জ্যৈষ্ঠ মাস, বর্ষা আষাঢ় শ্রাবণ, শরৎকাল ভাদ্র আশ্বিন, হেমন্ত কার্তিক অগ্রহায়ণ, শীত পৌষ মাঘ, বসন্ত হচ্ছে ফাল্গুন চৈত্র। মনে থাকবে। নেক্সট দেখো, মহাবৃত্ত কাকে বলা হয়? মহাবৃত্ত সাধারণত বলা হয়ে থাকে যে নিরক্ষরেখা বা বিষুব রেখাকে মহাবৃত্ত বলা হয়ে থাকে। সুমেরুবৃত্ত এবং কুমেরুবৃত্তের মান কত? সুমেরুবৃত্তর মান হচ্ছে 66.5 ডিগ্রি উত্তর, আর কুমেরুবৃত্তর মান হচ্ছে 66.5 ডিগ্রি দক্ষিণ। মূল মধ্য রেখার মান কত? মূল মধ্য রেখার মান হচ্ছে 0 ডিগ্রি দ্রাঘিমা। কোন দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয়? 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে। ভারতের প্রমাণ সময় কাকে বলা হয়? ভারতের যে একক সময় সমগ্র দেশে মান্য করা হয় তাকে কি বলছে? ভারতের প্রমাণ সময়, অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। এর মান কত হবে? 82.5 ডিগ্রি। 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাকে কি বলা হয়? ভারতের প্রমাণ সময়। চলো নেক্সট দেখো, কলকাতার দ্রাঘিমা রেখা কত? কলকাতার দ্রাঘিমা রেখা হচ্ছে 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা। অক্ষাংশ বলতে আপনি কি বোঝেন? নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণ দিকে কোনো স্থানের কৌণিক দূরত্বকে কি বলা হয়? অক্ষাংশ বলা হয়। যে আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো দেখবে ইন্টারভিউ খুব প্রশ্ন করে, খুবই। তাহলে কি বলছে? অক্ষাংশ বলতে আপনি কি বোঝেন? নিরক্ষরেখা থেকে উত্তর বা দক্ষিণ দিকে কোনো স্থানের কৌণিক দূরত্বকে কি বলছে? অক্ষাংশ বলছে। আর অক্ষরেখা কাকে বলছে? অক্ষরেখা হচ্ছে নিরক্ষরেখার সমান্তরালে, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম দিকে যে কাল্পনিক রেখাগুলি বিস্তৃত তাকে আমরা কি বলবো? অক্ষরেখা বলবো। মনে থাকবে। চলো নেক্সট দেখো। নেক্সট বলছে পৃথিবীতে মোট কতগুলি অক্ষরেখা রয়েছে? খুব ভালো একটা প্রশ্ন। তাহলে পৃথিবীতে মোট কতগুলি অক্ষরেখা রয়েছে? মনে রাখতে হবে পৃথিবীতে মোট 179টি অক্ষরেখা রয়েছে। কটি? 179টি। মানে 89টি উত্তর দিকে, 89টি দক্ষিণ দিকে, আর মিডিলে একটি নিরক্ষরেখা রয়েছে, যার ফলে হয়ে গেল 179টি। চলো নেক্সট দেখো, দুটি অক্ষরেখার মধ্যে গড় ব্যবধান কত? এই যে অক্ষরেখাগুলি রয়েছে প্রত্যেকটি অক্ষরেখার মধ্যে গড় ব্যবধান হচ্ছে 111 কিলোমিটার।
দ্রাঘিমা রেখা কাকে বলা হয়? উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অর্ধবৃত্তকার যে কাল্পনিক রেখাগুলি রয়েছে সেগুলিকে আমরা কি বলবো? দ্রাঘিমা রেখা বলবো। মোট কতগুলি দ্রাঘিমা রেখা রয়েছে? মোট 361টি দ্রাঘিমা রয়েছে। অর্থাৎ মূল মধ্য রেখার ডান দিকে রয়েছে কটি? মানে 90টি। আর মূল মধ্য রেখার বাম দিকে রয়েছে কটি? সরি, মূল মধ্য রেখার ডান দিকে রয়েছে 180টি, আর মূল মধ্য রেখার বাম দিকে রয়েছে 180টি। টোটাল হয়ে গেল 360টি, আর একটি মূল মধ্য রেখা দিয়ে হয়ে গেল কথা 361টা। চলো নেক্সট দেখো, দ্রাঘিমাংশ কাকে বলা হয়? দ্রাঘিমাংশ বলতে বোঝাচ্ছে মূল মধ্য রেখা থেকে পূর্ব বা পশ্চিম দিকে কোনো স্থানের যে কৌণিক দূরত্বকে বলা হয় কি? দ্রাঘিমাংশ বলা হয়। নেক্সট দেখো, কোন রেখা পৃথিবীকে পশ্চিম থেকে পূর্ব দিকে ভাগ করেছে? মানে কোন রেখা পৃথিবীকে পশ্চিম থেকে পূর্ব দিকে ভাগ করেছে? একদিকে পশ্চিম, একদিকে পূর্ব। সেটা হচ্ছে কি? মূল মধ্য রেখা। তাহলে পৃথিবীকে দুটি অংশে ভাগ করেছে, পূর্ব পশ্চিমে কে? মূল মধ্য রেখা। নেক্সট দেখো, কোন রেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণে ভাগ করেছে? সেটা হচ্ছে কি? নিরক্ষরেখা। তাহলে পৃথিবীকে উত্তর ও দক্ষিণে ভাগ করেছে কে? নিরক্ষরেখা। আর ভারতকে উত্তর দক্ষিণে ভাগ করেছে কে? কর্কটক্রান্তি রেখা। মনে থাকবে। নেক্সট কোশ্চেন, 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত? 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হচ্ছে 4 মিনিট। নেক্সট দেখো, স্থানীয় সময় বলতে কি বোঝো? এই প্রশ্নটা আমাকে করেছিল ইন্টারভিউ। স্থানীয় সময় বলতে আপনি কি বোঝেন? কোনো নির্দিষ্ট স্থানে নিজস্ব দ্রাঘিমা রেখা অনুযায়ী যখন সূর্য সেই স্থানের মধ্যাকাশে ঠিক মাথার উপরে অবস্থান করে, সেই সময়ের ভিত্তিতে যে সময় নির্ধারিত করা হয় তাকে কি বলা হয়? স্থানীয় সময় বলা হয়। অর্থাৎ সূর্য অবস্থানের উপর ভিত্তি করে যে সময় নির্ণয় করা হয় তাকে বলা হয় সেই অঞ্চলের স্থানীয় সময় বা লোকাল টাইম। এটা কিসের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়? দ্রাঘিমার রেখার উপর ভিত্তি করে। ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে চাইছো, আমাদের ডাব্লিউবি এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র রেডি রয়েছে। তো তোমরা চাইলে সেগুলোকে পারচেস করে সামান্য অর্থের বিনিময়ে সেগুলো তোমরা কিনে পড়তে পারবে। এখানে প্রত্যেকটা ফোল্ডার দেওয়া আছে, দেখতে পাচ্ছ। আদার্স, ইংরেজি, গণিত, শ্রেণী বই, ভূগোল, বাংলা, ডিএলএড বই, সহজ পাঠ, প্রিভিয়াস ইয়ার কোশ্চিন এবং সমস্ত জেলা এবং প্রত্যেকটা টপিক, অর্থাৎ যার যে সাবজেক্টে অনার্স। এখানে দেখতে পাচ্ছ অনার্স বলে একটা পিডিএফ দেওয়া আছে, দেখতে পাবে তোমরা। এখানে এখানে রয়েছে অ্যাকচুয়ালি, দেখো অনার্স সাবজেক্ট। এই অনার্স সাবজেক্ট মানে এখানে যার যে সাবজেক্টে অনার্স সমস্ত কিছু পিডিএফ কিন্তু দেওয়া আছে। তো তোমরা যদি আমাদের পিডিএফগুলো পারচেস করতে চাও অবশ্যই আমাকে এসএমএস করবে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি ক্লিক করো, জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখবে প্রচুর পিডিএফ তোমাদের ওপেন হয়ে যাবে। তারপরে যদি চলে আসো এখানে বাংলাতে যদি ওপেন করো, যাদের বাংলাতে অনার্স তাদের এখানে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে, গ্রামার রয়েছে। তাছাড়া যদি চলে আসি আমরা ইংরেজিতে যাদের অনার্স তারা যদি এখানে ক্লিক করো, এখানে প্রত্যেকটা ইংরেজি সাহিত্য, মানে ইংরেজি সাহিত্য থেকে কী কী প্রশ্ন আসবে সব কিছু দেওয়া আছে। এছাড়াও যদি আমরা শ্রেণী বইয়ে ক্লিক করি, অর্থাৎ এখানে দেখতে পাবো আমাদের শ্রেণীতে যে সমস্ত বইগুলো রয়েছে সেই বইগুলোর ভেতর থেকে কী কী প্রশ্ন করবে সব কিছু সুন্দর করে রাখা আছে। আবার যদি আদার্সে ক্লিক করি, এখানে আমাদের যে ফোল্ডারটা ওপেন হবে, জাতীয় সঙ্গীত, জাতীয় গান, জাতীয় পতাকা, এনসিইআরটি, সমস্ত কিছু, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, মডেল স্কুল, মানে এ থেকে জেড পর্যন্ত ইন্টারভিউর জন্য যা যা দরকার, ন্যাশনাল এডুকেশন পলিসি, সব কিছু তোমাদের কভার করা আছে। প্রত্যেকটা জিনিস, গণিত, অঙ্ক থেকে যাদের যে সাবজেক্ট অনার্স আছে, এছাড়াও গণিত থেকে যে প্রশ্নগুলো করবে সব কিছু দেওয়া আছে। তো তোমরা ভূগোল বা পরিবেশ থেকে যা যা পড়তে হবে সব কিছু এখানে দেওয়া আছে। তোমরা ইজিলি কিন্তু সমস্ত কিছু পড়তে পারবে, ঠিক আছে, যেগুলো কিন্তু ইন্টারভিউর জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো, পিডিএফগুলোকে কিনে নাও, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। তারপরে চলে আসি আমরা এম এবং পিএম কথার কথাই বলি। এম এবং পিএম এই দুটি প্রোনাম কি? এম কথার অর্থ হচ্ছে অ্যান্টি মেরিডিয়ান, আর পিএম কথার অর্থ হচ্ছে পোস্ট মেরিডিয়াম। জিএমটির পুরো নাম কি? গ্রিনিচ মেন টাইম। ভারতের প্রমাণ সময় দ্রাঘিমা কোন কোন রাজ্যের ওপর দিয়ে গেছে? যেটা হচ্ছে ভারতের 82 ডিগ্রি উত্তর পূর্ব দ্রাঘিমা, যেটি উত্তরপ্রদেশে এলাহাবাদ শহর দিয়ে গেছে, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ। কর্কটক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের ওপর দিয়ে গেছে? 8টি রাজ্য: গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে গেছে? কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া এই সমস্ত জেলার উপর দিয়ে গেছে। গ্লোব কাকে বলা হয়? পৃথিবীর প্রকৃত প্রাকৃতিক সঠিক অনুপাতকে কি বলছে? পৃথিবীর প্রকৃত আকৃতিক সঠিক অনুপাতে ছোট করে ত্রিমাত্রিকভাবে উপস্থাপন করা যে গোলাকার মডেল তাকে কি বলছে? গ্লোব বলছে। গ্লোবের একটা খুবই সুন্দর মানে সংজ্ঞা এটা, যে পৃথিবীর প্রকৃত আকৃতিকে সঠিক অনুপাতে রেখে যে ত্রিমাত্রিক মানে 3D উপস্থাপন করা হয়
যে গোলাকার মডেলের মাধ্যমে তাকে আমরা কি বলবো, গ্লোব বলবো। এই গ্লোবের মাধ্যমে পৃথিবীর মহাদেশ, মহাসাগর, অক্ষাংশ, দ্রাঘিমা, মেরু অঞ্চল ইত্যাদি সহজভাবে দেখানো হয়েছে। নেক্সট, পৃথিবীর আপনি বাচ্চাদের গ্লোব থেকে কি কি ধারণা দেবেন এবং কিভাবে দেবেন? আমি বাচ্চাদেরকে গ্লোব থেকে কি কি ধারণা দেবো, সেগুলো হচ্ছে পৃথিবী দেখতে কি রকম, গোলাকার আকৃতি, স্থলভাগ জলভাগের অবস্থান, কোন জায়গাটা স্থলভাগ কোন জায়গাটা জলভাগ দেখাতে পারবো, মহাদেশ এবং মহাসাগরের মধ্যে পরিচয় ঘটাতে পারবো, উত্তর মেরু দক্ষিণ মেরু পূর্ব পশ্চিমকে চিহ্নিতকরণ করতে পারবো, নিরক্ষরেখা কর্কটক্রান্তি রেখা মেরু রেখা সেগুলো দেখাতে পারবো, পৃথিবীর ঘূর্ণনটাকেও দিন এবং রাত্রি কিভাবে হয় সেগুলো দেখাতে পারবো গ্লোবের মাধ্যমে। তাহলে বলছে আপনি কিভাবে ধারণা দেবেন? গ্লোব হাতে নিয়ে প্রথমে আমি তাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, রং এবং চিহ্ন দেখে বোঝাবো, সহজ ভাষায় গল্প এবং উচ্চারণ দেব, প্রশ্ন উত্তরের মাধ্যমে বাচ্চাদেরকে অংশগ্রহণ করাবো এবং ছোট ছোট তাদেরকে অ্যাক্টিভিটি দেব। তো এই ছিল আজকের আমাদের ক্লাস। পুরো আমি জিওগ্রাফিতে ধরে ধরে ক্লাস করাচ্ছি। এবার একটা জিনিস তোমাদেরকে আমি বলে রাখি যে গ্লোব থেকে কিরকম প্রশ্ন করতে পারে। গ্লোব থেকে প্রশ্ন করতে পারে, ধরো আচ্ছা বলুন তো, যেমন তোমাদেরকে একটা আমি দেখাই তাহলে জিনিসটা বুঝতে পারবে গ্লোব থেকে কি কি প্রশ্ন করবে। আমি একটু দেখিয়ে দিই, ঠিক আছে? দেখো, দেখতে পাচ্ছ এটা একটা গ্লোব, ঠিক আছে? একটা গ্লোব। তাহলে গ্লোব থেকে প্রশ্ন করতে পারে, আচ্ছা এই যে গ্লোবটা হাতে নেন, আপনি গ্লোবটা হাতে নেন, দিয়ে বলবে যে আচ্ছা আপনি এটা দেখান, আপনি আমাদের ভারতবর্ষ কোথায় আছে দেখান। তাহলে তারপর জিজ্ঞেস করবে বাংলাদেশ কোথায় আছে দেখান, তারপর জিজ্ঞেস করলো ধরো পাকিস্তান কোথায় আছে দেখান, তারপর জিজ্ঞেস করবে অস্ট্রেলিয়া কোথায় আছে দেখান, তারপর জিজ্ঞেস করবে আফগানিস্তান কোথায় আছে দেখান। দেখবে আফগানিস্তান কোথায় আছে, তোমাদেরকে দেখে দিই। দেখতে পাচ্ছ আফগানিস্তান? এই দেখো, দেখো হলুদ কালারের, হলুদ কালার যেটা রয়েছে সেটা হচ্ছে আফগানিস্তান, ঠিক আছে? তারপর দেখো সৌদি আরব কোথায় আছে, দেখতে পাচ্ছ? এই যে নিচের দিকে লেখা আছে সৌদি আরব, এই যারা আছে সৌদি আরব। তাহলে এইগুলোকে এইভাবে দেখে দেখে বুঝতে হবে। সুদান কোথায় আছে দেখান, এরকম প্রশ্ন করে, ঠিক আছে? তাহলে এইগুলো কিন্তু একটু গ্লোব থেকে দেখে যাবে কোন জায়গাটাতে কোন কোন দেশ রয়েছে, তাহলে টুক করে দেখাতে পারবে। তাছাড়াও জিজ্ঞেস করে কর্কটক্রান্তি রেখা কোনটা, মকরক্রান্তি রেখা কোনটা, ঠিক আছে, সুমেরুবৃত্ত কুমেরুবৃত্ত, এগুলো মূল মধ্য রেখা কোনটা, এগুলো কিন্তু ভালো করে জিজ্ঞেস করে গ্লোব থেকে, মনে থাকবে। তাহলে এগুলো কিন্তু গ্লোব থেকে ভালো করে দেখে যাবে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি বলে দিলাম। বা জিজ্ঞেস করতে পারে তোমাকে, বলো তো প্রশান্ত মহাসাগর কোথায় রয়েছে, বা আরব সাগর কোথায় দেখা যায়। দেখতে পাচ্ছ আরব সাগরে, দেখো আরব সাগর। তারপর দেখো এটাকে বলছে কি ইন্ডিয়ান ওশিয়ান, ভারত মহাসাগর। তাহলে এগুলো কিন্তু একটু ভালো করে তোমাদেরকে দেখে যেতে হবে। ওকে, এই যে ওপরে দেখো কাজাকিস্তান, এইখানে রয়েছে কি উজবেকিস্তান। তাহলে এগুলো কিন্তু ভালো করে তোমাদেরকে দেখে যেতে হবে কোথায় কি কি রয়েছে, গ্লোব থেকে জিজ্ঞাসা করে। তো এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আর যারা কিন্তু আমাদের মক ইন্টারভিউ ক্লাস করতে চাইছো, তোমাদের প্রিপারেশন কতটা হয়েছে সেটা দেখানোর জন্য আমাদের ক্লাসে জয়েন করতে পারো। সেখানে স্যার ম্যাম ক্লাস করাচ্ছেন, অবশ্যই তোমাদের উপকার হবে। ওকে, থ্যাংক ইউ। প্রত্যেকেই আমাদের ডাব্লিউবি এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র কিনেছো এবং পড়াশোনা করছো, কিন্তু তোমাদেরকে একটা কথা বলবো, শুধু নিজে পড়লে হবে না, মক ইন্টারভিউ ক্লাসে তোমাদেরকে সেটাকে প্রতিফলন করতে হবে। তাই তোমাদের প্রিপারেশন কতটা সঠিক হয়েছে সেটা দেখার জন্য আমাদের প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য একটা নতুন কোর্স চালু হচ্ছে, যেখানে আমাদের অভিজ্ঞ শিক্ষক বা শিক্ষিকারা রয়েছেন, যারা কিন্তু প্রতিনিয়ত তোমাদেরকে ডেমো প্র্যাকটিস করাবেন, তোমাদের মক ইন্টারভিউ নেবে, যেটা কিন্তু তোমাদের সম্পূর্ণ ইন্টারভিউ যেমনভাবে হবে ঠিক সেইভাবেই কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করানো হবে। তো তোমরা যারা আমাদের সঙ্গে মক ইন্টারভিউ ক্লাস করতে চাইছো অনলাইনে, ক্লাসটা অনলাইন গুগল মিটে হবে। তো তোমরা যদি মক ইন্টারভিউ ক্লাস করতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো। সেখানে খুবই অল্প ফিস রয়েছে, অ্যাডমিশন নাও, কারণ সুযোগ একবারই আসে, এই সুযোগটাকে মিস করো না। সামান্য কিছু টাকার জন্য হয়তো তোমরা ভাবছো যে নিজেরাই প্র্যাকটিস করবো, এটা করো না, কারণ নিজেদের ভুলটা তোমরা নিজেরা কখনো আইডেন্টিফাই করতে পারবে না। তাই প্রত্যেকে আমি বলবো, প্রত্যেকে কিন্তু আমাদের ক্লাসে জয়েন করো এবং নিজের প্রিপারেশনকে আরও সুন্দর করে তোলো।